প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূল্যবান ক্লাসটিতে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যে সমস্ত বন্ধুরা পঞ্চায়েত পরীক্ষা দেবার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো যে পঞ্চায়েত পরীক্ষাতে যে সমস্ত ফর্মগুলি বেরিয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বাংলা ব্যাকরণ থেকে অনেকটা নম্বর তোমাদেরকে ক্যারি করতে হবে চাকরিতে, মানে জয়েন করবার জন্য বা চাকরির মেরিটে নাম তোলার জন্য। তা সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বাংলা ব্যাকরণে ভালো ফল করতে হবে। তাই আমি আজকে দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা এসএলএসটি পরীক্ষা দেবে এবং সঙ্গে সঙ্গে যারা সামনে পঞ্চায়েত পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি কারক কিভাবে নির্ণয় করতে হয় সংক্ষেপে সেটা শিখিয়ে দেওয়ার প্রথম পর্বটা আলোচনা করব। তারপরে প্র্যাকটিস সেটগুলো তুলে ধরবো, তাতে তোমাদের কারক সংক্রান্ত সমস্ত যা প্রবলেম আছে সেগুলি সলভ হয়ে যাবে। এর আগে আমি একটা কারকের প্র্যাকটিস সেট তুলে ধরেছি, সেটা তুলে ধরা ঠিক হয়নি। আগে কারকটা আমি শিখিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, কারক থেকে প্রথম যেটা জানতে হবে, কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। নেক্সট, কারক মানে কারকের ব্যুৎপত্তি বা প্রত্যয় যদি নির্ণয় করতে দেয় তোমাদের লিখতে হবে ক্রি যুক্ত অক। এখন আমরা জেনে নেব কারক কাকে বলে। দেখো, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে, সেটা বিশেষ্য বা সর্বনাম পদের হতে পারে। তাহলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। এখন আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটাতে বলছে, দেখো, সচিন ভালো ক্রিকেট খেলে। ঠিক আছে, সচিন ভালো ক্রিকেট খেলে। তা সচিন হচ্ছে কর্তাপদ। ধরো সচিনের তলায় দাগ আছে। একটা কথা মনে রাখবে যে কারক নির্ণয় করতে গেলে সব সময় যার তলায় দাগ থাকবে কিংবা যেটা মোটা হরফে লেখা থাকবে সেটাকে নিয়ে তোমাকে চিন্তাভাবনা করতে হবে, তার বাইরে কিন্তু চিন্তাভাবনা করা যাবে না। তাহলে দেখো, এই যে সচিন ভালো ক্রিকেট খেলে, সচিন এখানে কর্তাপদ, আর ভালো হচ্ছে বিশেষণ, ক্রিকেট হচ্ছে কর্মপদ, আর খেলে হচ্ছে ক্রিয়া। এখন দেখো, এই যে সচিনের তলায় যদি দাগ থাকে তাহলে আমরা যদি প্রশ্ন করি কে ক্রিকেট খেলে, প্রশ্ন আসবে যে, মানে উত্তর আসবে সচিন। সচিন ভালো কি খেলে, কি দিয়ে যদি প্রশ্ন করি উত্তর আসবে ক্রিকেট খেলে, তাই না? কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। এই জন্য দেখো, কি খেলে, ক্রিকেট খেলে, এটি কর্মপদ। ক্রিকেট হচ্ছে কর্মপদ, আর খেলে এটা হচ্ছে ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, এবার চলো জেনে নেব নেক্সট, ক্রিয়াপদ কাকে বলে। তোমাদের সঠিক উপায়ে এবং খুব সহজ উপায়ে কারক বিভক্তি নির্ণয় করতে গেলে এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। ক্রিয়াপদ কাকে বলে, দেখো, বাক্যের মধ্যে যে পদটি দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া প্রভৃতি কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমি ভাত খাচ্ছি, এই যে খাচ্ছি, খাওয়া একটা কাজ বোঝাচ্ছে, এটা কিন্তু ক্রিয়াপদ। আমি ক্রিকেট খেলছি, এই যে খেলছি, এটাও কিন্তু একটা ক্রিয়াপদ। এবারে জানবো আমরা সমাপিকা ক্রিয়া কাকে বলে। অত্যন্ত সোজাভাবে লিখেছি, দেখো, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। তাহলে একটা বাক্য সম্পূর্ণভাবে প্রকাশ পাবে, তখনই সেটা মানে সমাপিকা ক্রিয়াপদ হবে। যেমন সচিন রাতে ভাত খায়, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। এই যে সচিন রাতে ভাত খায়, এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু যদি আমরা বলি সচিন রাতে, সচিন রাতে, এটা বাক্যটা সম্পন্ন হচ্ছে না, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে এই যে যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করে বা সম্পূর্ণতা দান করে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। আর অসমাপিকা ক্রিয়াপদ কাকে বলে বা ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। অর্থ সম্পন্ন করতে গেলে
সমাপিকা ক্রিয়ার সাহায্য নিতে হয় বা সাহায্য নেয় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তাহলে কি, বাক্যে একটা ক্রিয়াপদ, সে কি করবে, যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না, আর যখনই সেই অর্থ প্রকাশ করতে যাবে তখন কিন্তু সমাপিকা ক্রিয়ার সাহায্য নিতে হবে, তখন তাকে অসমাপিকা ক্রিয়া বলা হবে। একটা উদাহরণ দেখো, এই যে বলছে সচিন রাতে ক্রিকেট খেলে। দেখো এই যে সচিন রাতে, এটা একটা বাক্য, এখানে কি মনের ভাব বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। তাহলে সচিন রাতে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ক্রিকেট খেলে, সচিন রাতে ক্রিকেট খেলে, এই যে ক্রিকেট খেলে এই বাক্যটার সঙ্গে মানে এই শব্দ দুটি যোগ হয়ে কিন্তু অর্থের সম্পূর্ণ প্রকাশ ঘটেছে, তাই এই ক্রিকেট খেলে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সচিন রাতে, এটা বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারেনি, এটা অসমাপিকা ক্রিয়া। আর এই বাক্যটা সম্পন্ন করতে গেলে বা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে গেলে এই যে ক্রিকেট খেলে এই সমাপিকা ক্রিয়ার সাহায্য নিয়েছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট আমরা জেনে নেব কারকের শ্রেণীবিভাগ। তোমরা সকলেই জানো যে কারককে 6টি শ্রেণীতে ভাগ করা হয় বা 6টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। দেখো আজকে জাস্ট আমি একটু একটু করে টাচ দিয়ে যাব 6টা কারক এবং কোন কারক নির্ণয়ে কি দিয়ে প্রশ্ন করতে হয় সেটা জেনে নিয়ে পরবর্তীতে এক একটা কারক নির্ণয়ের সহজ কৌশল আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথম শ্রেণীবিভাগ হচ্ছে কর্তৃকারক। এই যে কর্তৃকারকে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কর্তৃকারক। যেমন রাম ফুটবল খেলে, দেখো রামের তলায় দাগ, তাহলে কর্তৃকারকে বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে রাম কে ফুটবল খেলে, উত্তর আসবে রাম ফুটবল খেলে। একবার তোমাদের বলেছি যে যার তলায় দাগ থাকবে কিংবা যেটা মোটা হরফে লেখা থাকবে তাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। তাহলে বলা হচ্ছে রাম ফুটবল খেলে। যদি প্রশ্ন করা হয় কে ফুটবল খেলে, উত্তর আসবে রাম ফুটবল খেলে। তারপরে সমীরণ ভাত খায়, সমীরণের তলায় দাগ। ঠিক আছে, তাহলে তুমি যদি প্রশ্ন করো কে ভাত খায়, উত্তর আসবে সমীরণ। এখানে যদি ফুটবলের তলায় দাগ থাকতো তখন কিন্তু প্রশ্নটা করতে হতো এইভাবে, রাম কি খেলে, উত্তর আসতো ফুটবল। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কিন্তু কর্মকারক হয়ে যাবে তখন। ঠিক আছে, আজকে একটু টাচ দিয়ে যাই। কর্মকারক ক্রিয়াকে কি, কাকে, এসব দিয়ে প্রশ্ন করতে হয়, আর এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক হয়। যেমন ডাক্তারকে ডাকো, তোমাকে আমি বললাম ডাক্তারকে ডাকো, তুমি আমাকে বললে কাকে ডাকতে বলছো, উত্তর আসবে ডাক্তারকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যেমন বিকাশ ক্রিকেট খেলছে, ক্রিকেটের তলায় দাগ, বিকাশ কি খেলছে, উত্তর আসবে ক্রিকেট। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে, কর্মকারক। ঠিক আছে, আবার বলছে ডাক্তারকে ডাকো, কাকে ডাকবো, ডাক্তারকে। তাহলে এটি হচ্ছে কর্মকারকে কে বিভক্তি, ডাক্তার কে, কে বিভক্তি। নেক্সট চলে আসে করণকারক। করণকারকে ক্রিয়াকে দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলি দিয়ে কিন্তু প্রশ্ন করতে হয়, আর যা উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে করণকারক। একটা উদাহরণ দেখো, ছুরিতে হাত কেটে গেছে। তাহলে ছুরিতে তার মানে ছুরির দ্বারা হাত কেটে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে করণকারক। তারপরে আমি আলু দিয়ে ভাত মেখে খাচ্ছি, যে আলু দিয়ে তলায় দাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে করণকারক। নেক্সট চলে আসে নিমিত্তকারক। নিমিত্তকারকে ক্রিয়াকে জন্য, নিমিত্ত এগুলি দিয়ে প্রশ্ন করতে হয়, কার জন্য, কিসের জন্য, কার তরে, কিসের তরে, এগুলো হচ্ছে নিমিত্তকারকের প্রশ্ন করার ধরন আর কি। যেমন তোমাদের যদি বলি রাজা শিকারে গেছেন, শিকারের তলায় দাগ, প্রশ্ন করো রাজা কিসের জন্য গেছেন, না শিকারের জন্য গেছেন। এটা কিন্তু নিমিত্তকারক। এবারে চলে আসব কারকের 5 নম্বর শ্রেণী বিভাগটি, অপাদান কারক। অপাদান কারকে হইতে, থেকে, চেয়ে এগুলি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হয়। আর একটা কথা মনে রাখবে, কোনো বিচ্ছেদ
বা কমে যাচ্ছে, মাইনাস ঘটে যাচ্ছে, এগুলো বোঝালেও কিন্তু অপাদান কারক হয়। যেমন তিল থেকে তেল হয়, যে হইতে থেকে চেয়ে। যদি প্রশ্ন করো কি থেকে তেল হয়, উত্তর আসবে তিল থেকে। তাহলে হইতে থেকে চেয়ে অপাদান কারক। আজকে আমি বেশি দূরে যাব না, আস্তে আস্তে টাচ দিয়ে যাই। লাস্ট বিভাগটি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকে হচ্ছে স্থান, কাল, পাত্র এগুলো বোঝায় এবং কোথায় দিয়ে মূলত প্রশ্ন করতে হয়। ঠিক আছে, দেখো আমি কলকাতায় থাকি, যে কলকাতার তলায় দাগ, আমি কোথায় থাকি? কলকাতায়। কলকাতা একটা স্থান, তাই এটা কিন্তু অধিকরণ কারক। আমি রাত 2টো পর্যন্ত বই পড়েছি, 2টোর তলায় দাগ, তাহলে কি কাল, সময় বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক। ঠিক আছে, এবারে তোমাদের কাছে বলে নেবো যে বিভক্তিগুলি কি কি। বিভক্তি হচ্ছে শূন্য, এ, তে, অন্তঃস্থ, র, এর, গুলি, কে। নেক্সট পর্বে আমি কিন্তু বিভক্তি, অনুসর্গ, উপসর্গ এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কারকগুলি আলাদা আলাদাভাবে কীভাবে সংক্ষেপে মানে দেখলেই বুঝে যাবে যে এটা কোন কারক, সেটা আলোচনা করব। তাহলে বন্ধুরা, অবশ্যই তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় ভালো ফল করবার জন্য এবং চাকরির পরীক্ষায় ভালো ফল করবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটির প্লেলিস্ট ফলো রেখো।